আসন্ন জাতীয় নির্বাচনে ব্যবহার হচ্ছে না ইভিএম। ৩ কারণে ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে। কমিশন সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি। এই সভায় চূড়ান্ত করা হয় গাজীপুর, সিলেট, রাজশাহী, খুলনা এবং বরিশাল সিটির তফসিল। কমিশন সচিব যেটি জানিয়েছেন যে ৫ সিটিতেই ভোট হবে ইভিএমে, থাকবে সিসি ক্যামেরা। দাদার জাতীয় নির্বাচনে ইভিএম নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত ছিল রাজনীতির মাঠে। আলোচনা সমালোচনার পর ১৫০ আসনে ইভিএম ব্যবহারের পক্ষে অবস্থান নেয় কমিশন। নতুন ইভিএম কিনতে বাজেট বরাদ্দ চায় সরকারের কাছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইসির সংলাপে ইভিএমের পক্ষে মত দিলেও বাজেট চেয়েও পায়নি নির্বাচন কমিশন। বাতিল হয় সে প্রকল্প। এরপর ইসির হাতে থাকা ১.৫ লাখ ইভিএম মেরামতেও অর্থ মেলেনি সরকারের কাছ থেকে। এমন অবস্থায় সোমবার বৈঠকে বসে কমিশন, সরে আসে ইভিএমের সিদ্ধান্ত থেকে। জানানো হয় দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে স্বচ্ছ ব্যালট বক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কমিশন বলছে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ ও বাজেট সংকটে আগামী নির্বাচনে ইভিএম সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। সময়ের স্বল্পতা এবং অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অর্থের যে নিশ্চয়তা প্রদান সেটা না পাওয়া এবং রাজনৈতিক দলসমূহের মধ্যে যে ঐক্যমতের অভাব রয়েছে নির্বাচন কমিশনের এই ইভিএম মেশিন ব্যবহারের ক্ষেত্রে সকল কিছু বিবেচনা করেই হয়তোবা নির্বাচন কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন সিলেট ও রাজশাহী সিটির ভোট। ভোটের টাইম প্রত্যেকটা নির্বাচনের জন্য একই, যেহেতু গ্রীষ্মকাল এই জন্য সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত চলবে। তৃতীয় ধাপে হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। জাতীয় নির্বাচনে ইভিএম বাদ হলেও সব সিটিতে ভোট হবে ইভিএমে, ব্যবহার হবে সিসি ক্যামেরা। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। এদিকে আওয়ামী লীগ বলছে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যালটে ভোটের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখানে কোনো রাজনীতি নেই। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না বলেই ব্যালটেরও বিরোধিতা করছে, এমন মন্তব্য করেছেন তারা। জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের পদ্ধতি আর প্রক্রিয়া নিয়ে সরকার ও বিরোধীদের অবস্থান বরাবরই বিপরীতমুখী। এবার নির্বাচন কমিশনের ৩০০ আসনে ব্যালটে ভোট গ্রহণের ঘোষণা নিয়েও শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সরকারের মন্ত্রীরা বলছেন বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মেশিন পাওয়া, অর্থনৈতিক সংকট, সেগুলো বিবেচনায় আমরা বলেছি নির্বাচন কমিশন যেটা ভালো মনে করে তারা সেটি করবে। এখন যদি নির্বাচন কমিশন মনে করে থাকে যে তারা ইভিএম ব্যবহার করবে না কোনো, সেটা তাদের ব্যাপার। ইভিএম কেনার জন্য আর মেরামতের জন্য যেই পরিমাণ নির্বাচন কমিশন থেকে বাজেট চাওয়া হয়েছে সেটি $1 বিলিয়ন বেশি, এবং সেই $1 বিলিয়ন আমাদের বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে। আজকের পরিস্থিতিতে কি এই $1 বিলিয়ন খরচ করার যৌক্তিকতা আছে কিনা সেই নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপি প্রথমে ইভিএম এর বিরোধিতা করেছে, এবার তারা ব্যালটের বিপক্ষে। তারা আসলে সুষ্ঠু গণতন্ত্র চর্চার বিরুদ্ধে। তখন বললো যে ইভিএম পদ্ধতিতে ভোট চুরির মাধ্যমে আওয়ামী লীগকে আবার ক্ষমতা আনার জন্য ষড়যন্ত্রের কারণে ইভিএম মেশিন ব্যবহারের জন্য বলা হচ্ছে। এখন নির্বাচন কমিশন যখন ইভিএম পদ্ধতি বাতিল করে ব্যালটেই ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, তখন আবার বিএনপি সুর পাল্টে দিয়েছে। এই যে বিএনপির নেতারা, বিশেষ করে বিএনপির যিনি শীর্ষ পর্যায়ে নেতা আসেন, এই সকাল এক কথা বিকেল এক কথা এই ধরনের মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে। সরকার দলীয় এই নেতারা মনে করেন নির্বাচন যে প্রক্রিয়াই হোক, জনগণের রায়ে আবার গদিতে বসবেন তারা। গণতন্ত্রের একটা বড়। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। বিএনপির নেতারাও এই বিষয়ে কথা বলেছেন। নির্বাচন কমিশন ব্যালটে নাকি ইভিএমে ভোট করবে তা নিয়ে কোনো আগ্রহ নেই বিএনপির, তারা সেটিই বলেছেন। আজকে সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচনকালে কোন ধরনের সরকার থাকবে আপাতত সেটিই হচ্ছে তাদের মুখ্য বিষয়। জাতির যে সংকট, সেই সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন সরকার থাকবে, কি ধরনের সরকার থাকবে, সেটাই হচ্ছে প্রধান সংকট। এবং আজকে সেই কারণেই আজকে গণতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এবং সেই কারণে আজকে আমাদের যে মূল লক্ষ্য ছিল 1971 সালে স্বাধীন একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের, সেই জায়গা থেকে আমরা বহুদূর সরে এসেছি। জনগণের স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার।
গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত ছিলেন কিডনি প্রতিস্থাপন রোগী শামীমা আক্তার এবং শবনম সুলতানা এবং কিডনির দাতা সারা ইসলামের মা ও সংশ্লিষ্ট চিকিৎসক। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাজদুপুই। বৈঠকে বিমান চলাচল এবং মহাকাশ খাতে সহযোগিতা জোরদারে তার দেশের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণে ফ্রান্স সাহায্য করতে চায় বলেও জানিয়েছেন এই রাষ্ট্রদূত। গ্রেফতারের 4 দিন পর মুক্তি পেয়েছেন দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। আজকে সন্ধ্যায় কেরানীগঞ্জের কারাগার থেকে বের হন তিনি বের হওয়ার পর দাবি জানিয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করতে হবে। এর আগে 20,000 টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত জামিন পান শামস। বিকেলে জামিন হবার পর সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পান প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তা সপক্ষে যুক্তি তুলে ধরেন, কৃতজ্ঞতা জানান দেশবাসীর প্রতি। সারা বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আসলে আমার পাশে ছিলেন এবং তারা সত্যের পাশে ছিলেন। তারা চেষ্টা করেছেন যে আমার আসলে যেটা উদ্দেশ্য ছিল সেটাকে এস্টাবলিশ করার। তো সেজন্য আমি মনে করি যে আসলে এখানে তো ভয়েস বলতে আমার ভয়েসটা বাইরের থেকে আমি পাইছি, মানুষের মুখ থেকে পাইছি। যে মামলায় শামস গ্রেফতার হয়েছিলেন ওই মামলার 1 নম্বর আসামি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে রোববার জামিন দেন উচ্চ আদালত। সোমবার শামসের পুনরায় জামিন আবেদন করা হয় মুখ্য মহানগর আদালতের বিচারক আসাদুজ্জামান নূরের কাছে। শুনানিতে মতিউর রহমানের জামিনের প্রসঙ্গ আনেন শামসের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে 20,000 টাকা বন্ডে শামসকে জামিন দেন আদালত। যে এক একজনের স্বাধীনতার অনুভূতি এক একজনের এক এক রকম হতে পারে। আমার কাছে যে স্বাধীনতার যে আনন্দ আরেকজনের কাছে সেই স্বাধীনতার একজন দিনমজুরের কাছে নাও হতে পারে। এটাই আমরা বলতেছি, এই প্রতিবেদনে এই বিষয়টাই আসছে। এখানে স্বাধীনতা বিরোধী কোনো বক্তব্যই আসে নাই। সোমবারও জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। তারা বলেন পরিকল্পিতভাবে স্বাধীনতাকে অবমাননা করা হয়েছে প্রথম আলোর ওই রিপোর্টে। আমি বলছি দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে এবং সারা বিশ্বের মানুষ বাঙালি যারা স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা যারা বিশ্বাস করে তাদের মনে আঘাত দিয়েছে। স্বাধীনতা দিবসের এক রিপোর্টের জেরে গেল বুধবার ভোরে সাংবাদিক শামসুজ্জামান শামসকে সাভারের বাসা থেকে তুলে নেয় সিআইডি। রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, প্রতিবেদক শামসুজ্জামান শামস সহ 3 জনকে আসামি করে মামলা করেন এক আইনজীবী। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করতে গিয়ে অসামঞ্জস্য দেখা দেয় বেশ, তাই ব্যর্থ হয়েছে এই মডেল। এই মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে বিগত 3টি সংসদ কার্যকর এবং গতিশীল ছিল। 1973 সালের 7 মার্চ দেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, আর প্রথম সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ওই বছরেরই 7 এপ্রিল। সে সময় সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসছে 7 এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের 50 বছর পূর্তি হতে যাচ্ছে। এই উপলক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। 7 এপ্রিল যদিও বা এটা শুক্রবার, তারপরেও এটাকে আমরা কার্যদিবস হিসেবে ঘোষণা করে ঠিক ওই দিনই আমাদের এই বিশেষ অধিবেশনের কার্যক্রমটা হবে, যেখানে আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আসবেন জাতীয় সংসদে এবং তিনি একটি স্মারক বক্তৃতা এখানে দেবেন এই সুবর্ণ জয়ন্তীর উদযাপন উপলক্ষে। তারপরে দাবি করেন বিগত 3টি সংসদ কার্যকর এবং গতিশীল ছিল রাজনৈতিক স্থিতিশীলতাও। পরপর 3 বার সাংবিধানিকভাবে সংবিধানের ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে এক সংসদ থেকে আরেক সংসদের যে ট্রানজিশন সেটা সম্ভব হয়েছে বলে কথা বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও। এখন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা ভাবা হয়েছিল, তখন তো আর যতক্ষণ এটা মানে প্রক্রিয়াটা শুরু না হয়েছে তখন পর্যন্ত তো এটা ত্রুটিগুলো সেভাবে বোঝা যায়নি। যখন আদালত এটাকে দেখলো তখন দেখলো যেটা সংবিধানের সাথেই সামঞ্জস্যপূর্ণ না, এটা আনডেমোক্রেটিক, কাজেই ইট ডিডন্ট ওয়ার্ক। কিন্তু এখানে আপনি কাউকে একচ্ছত্রভাবে এভাবে দোষারোপ করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ইট ওয়াজ জাস্ট আ মডেল which was tried out and it failed.
জাতীয় সংসদে যেন নারী সদস্যরা সরাসরি নির্বাচিত হয়ে আসতে পারেন সেদিকে লক্ষ্য রাখা উচিত বলেও মনে করেন স্পিকার। যে নারীরা সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছে তারা কিন্তু সবাই জিতে এসছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জাতিসংঘকে ছাড়াই বাংলাদেশ স্বচ্ছ এবং সুষ্ঠু ভোট করতে সক্ষম, তাই আসছে নির্বাচনে সংস্থাটির সহযোগিতার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। সেই সাথে তিনি দাবি করেছেন রাজনৈতিক কারণে কখনোই র্যাবকে ব্যবহার করেনি তার সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি লুইস গোয়েন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান জাতীয় নির্বাচনী সহযোগিতার প্রস্তাব দিয়েছে সংস্থাটি, তবে গ্রহণযোগ্য নির্বাচন করতে জাতিসংঘের সহায়তার প্রয়োজন নেই সাফ জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। I've met with the Election Commission and made them aware that the UN is able to support if they need the support, but any election monitors or any additional support from the UN would have to be formally requested from the Election Commission. So up until now they have said they don't need the support. We're on standby, but our understanding is the government doesn't want UN support as of now. It doesn't need it. জাতিসংঘের হেল্প আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা ম্যাচিউর না। নির্বাচন করার যে সমস্ত আমরা বিভিন্ন ইনস্টিটিউশন যেগুলো দরকার সুন্দর স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, সেই ইনস্টিটিউশন আমরা মোটামুটি তৈরি করেছি। পর্যবেক্ষকদের ব্যাপারে আমাদের উইল ওয়েলকাম দেম। র্যাবের কর্মকাণ্ড নিয়ে জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়চে ভেলে প্রকাশিত ডকুমেন্টারির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেন সংস্থাটিকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়নি কখনোই। তারা প্রথম দিকে অনেক আপনার কিছু অ্যাক্সেস করেছে হয়তো, কিন্তু বর্তমান সময়ে তারা দে হ্যাভ বিকাম ভেরি ম্যাচিওর। দে আর নট ইউজ ফর পলিটিক্যাল পারপাস, দে আর ইউজ ফর সিকিউরিটি পারপাস। জাতিসংঘের সাথে বৈঠকে উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ঈদ কেনাকাটায় বেশ ব্যস্ত জেলা শহরের মানুষ। ক্রেতা আকর্ষণে নান্দনিক ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছে সারার রংপুর আউটলেট। রাজধানীর আউটলেটগুলোর মতোই রংপুরেও মিলছে নতুন সব কালেকশন। প্রতি বছর ঈদ এলেই কেনাকাটা করতে মার্কেটমুখী হন সব শ্রেণীর মানুষ। ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে ওঠে মার্কেটগুলো। দর্শক, ঈদ কেনাকাটার খবর জানাতে আমি ফখরুল শাহিন চলে এসেছি রংপুর নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড় সারা লাইফস্টাইল শপিং মলে। চলুন ভিতরে গিয়ে দেখি কেমন চলছে ঈদের কেনাকাটা। অনেক জায়গায় ঈদের কালেকশন আসেনি, কিন্তু সারাতে দেখলাম ঈদের কালেকশন আসছে। সারাতে আসি কারণ সারার প্রাইসগুলো আর কি রিজনেবল, মানে রিজনেবল প্রাইসে ভালো জিনিস পাওয়া যায়। সারার জিনিসগুলো কেনার আগে একবার দেখি, পছন্দ হলে কিনে নেই। বেশ নতুন তাদের কালেকশনে আছে, পছন্দ হচ্ছে, আর দামটাও সাধ্যের মধ্যে। পাঞ্জাবি আর শার্ট নেওয়ার জন্য আসছি, দেখছি মূলত এরা খুব ডিসকাউন্টও দিচ্ছে প্রতিটা প্রোডাক্টের প্রতি। অনেক কিছু আপডেট এসেছে, অনেক পাঞ্জাবি এসেছে, তবে সবচেয়ে ভালো লেগেছে যে বাঙালিয়ানার যে পোশাকটা লুঙ্গি কালেকশনটা আমার বেশ ভালো লেগেছে। বাচ্চা থেকে শুরু করে আমাদের সম্পূর্ণ বয়সের এখানে পণ্য পাওয়া যায়, যা হচ্ছে কাস্টমারদের জন্য হচ্ছে এক জায়গায় সব পাওয়া যাচ্ছে এখানে। আর হচ্ছে আমার প্রোডাক্টগুলোর প্রাইসটা রাখি রিজনেবলের মধ্যে, যাতে কাস্টমার স্যাটিসফ্যাকশন হয় এবং কাস্টমার আমাদের শপে আসার জন্য আগ্রহী হয়। ক্রেতারা বলছেন দামে সস্তা, গুণে ভালো এবং নতুন নতুন সংগ্রহের কারণে সারা লাইফস্টাইল শপিং মলে কিনতে আসেন তারা। দর্শক, আজকে এ পর্যন্তই। অন্যদিন দেখা হবে অন্য শপিং মলে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। খেলার খবর। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ কাল শুরু হচ্ছে একমাত্র টেস্ট। প্রতিপক্ষ কিছুটা দুর্বল হলেও বিন্দুমাত্র ছাড় দিতে চায় না বাংলাদেশ। বড় জয়ের সন্ধানে স্বাগতিকরা। আর দীর্ঘদিন পর পুরো শক্তির দল একসাথে নামার কথা থাকলেও ম্যাচের আগের দিন মিলেছে দুঃসংবাদ। ইনজুরিতে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। জন্মদিনে পেয়েছেন দুঃসংবাদ, তার জায়গায় আবারও ফিরেছেন রেজাউর রহমান রাজা।
আর আইরিশদের বিপক্ষে বাংলাদেশেরও এটি প্রথম টেস্ট, আপনারা জানেন। মিরপুর স্টেডিয়ামে কাল সকাল ঠিক 10টায় শুরু হবে বছরের প্রথম এই টেস্ট ম্যাচ। সাদা বলের পাট চুকিয়ে লাল বলের প্রস্তুতি। মিশন টেস্ট ক্রিকেট, মাঝে 3 মাস বিরতি। প্রত্যাবর্তনের পর আরও এক প্রথমের সামনে চন্দিকা হাথুরুসিংহের। সাদা পোশাকে লঙ্কান মাস্টারের প্রথম অ্যাসাইনমেন্ট। অধিনায়ক সাকিবকে সাথে নিয়ে ঢাকা টেস্টের উইকেটে হেড কোচের নজর। গেল 1 বছর এই ফরম্যাটে জয়হীন বাংলাদেশ, 9 টেস্টের 8টায় হার। তারপরও মডার্ন ক্রিকেট খেলার বার্তা, হয়তো তাই অনুশীলনে আগ্রাসী লিটন দাস। টেস্ট ক্রিকেট কিন্তু অ্যাটাকিং এর মতনই খেলছে এখন ওয়ার্ল্ড ক্রিকেটে যেরকম চলছে। সো অবভিয়াসলি আমরাও চেষ্টা করব। আপনার দিন শেষে কিন্তু রান করাটা ইম্পর্টেন্ট। আপনি সাদা বল লাল বল ডাজন্ট ম্যাটার। অন্য ক্রিকেটাররা যখন ফুটবল পায়ে ওয়ার্ম আপে, তখন পেস ইউনিট নিয়ে ব্যস্ত পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ফর্মে থাকা তাসকিন ছিটকে গেলেন ইনজুরিতে। একাদশে খালেদ এবাদত জুটির সম্ভাবনা এখন প্রখর। সাকিবের সাথে মেহেদি মিরাজ, তাইজুলরা স্পিন সামলাবেন। ওপেনিং পজিশনে তামিমের সঙ্গী হচ্ছেন সাদমান ইসলাম। বিসিএল ফর্ম আর জাকির হাসানের ইনজুরি 3 সিরিজ পর ফেরার উপলক্ষ। হয়তো অনেকে ছিল অনেকে ছিল না, বাট এই টেস্টে আমাদের ফুল টিমই খেলছে আর কম্বিনেশনটা আমাদের জন্য খুবই ভালো আছে। ম্যাচের আগে সাকিব যেন নির্ভার, দেখা যায়নি ব্যাট বলের অনুশীলনে। হাতুড়ের সঙ্গে পরামর্শ আর ইনডোরে তামিম, শান্ত, মুশফিকদের ব্যাটিং দেখে ড্রেসিং রুমে ফেরেন অধিনায়ক। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে মার্জিনটা যেন ভালো মতনই উইন করতে পারি। আর এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি জেতাটাই ইম্পর্টেন্ট। আপনি 1 রানে জিতলেও জিতবেন, আপনি 100 রানে জিতলেও জিতবেন। 2017 সালে স্ট্যাটাস পাওয়ার পর আয়ারল্যান্ড মাত্র 3 টেস্ট খেলেছে। ইংল্যান্ডকে 85 রানে অল আউট করার রেকর্ডও আছে আইরিশদের। টানা 5 ম্যাচ বাজে হারের পর শেষ টি-20 জয় অতিথিদের অনুপ্রেরণা। আমাদের টেস্ট খেলার সুযোগ কম। প্রথম শ্রেণীর ক্রিকেট কাঠামো স্বয়ংসম্পূর্ণ না। বাংলাদেশ ভালো দল, আমাদের চেষ্টা থাকবে বিশেষ কিছু করে দেখানোর। টি-20তে বদলে যাওয়ার নেপথ্যে সাকিব হাতুড় জুটি। সাদা ক্যানভাসে পড়বে কি নতুন দিনের রং তুলির আঁচড়। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। চলতি বছর কোনো সারের দাম বাড়বে না, সার বিষয়ক জাতীয় সমন্বয়ক এবং পরামর্শ কমিটির সভা শেষে এমন আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি জানিয়েছেন, বিসিআইসির যে সক্ষমতা তাতে সার আমদানি শূন্যের কোটায় নেমে আসবে। হুঁশিয়ারি দিয়েছেন, সার নিয়ে দেশে কোনো সংকট সৃষ্টি হতে দেওয়া হবে না। জানিয়েছেন, ভর্তুকি বাড়লেও চাহিদা অনুযায়ী সার সরবরাহ করবে সরকার। আর গ্যাসের সরবরাহ ঠিক থাকলে আমদানি কমবে উল্লেখ করে কারখানায় গ্যাস সরবরাহ ঠিক রাখার আহ্বানও জানিয়েছেন মন্ত্রী। দর্শক, রোগ জীবাণু এবং দূষণ থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং সুস্থ থাকবেন।